Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়ালো গ্লাসগো সম্মেলন। চুক্তির শর্ত চূড়ান্ত করতে চলছে আলোচনা। জলবায়ু ইস্যুতে দর কষাকষির সুযোগ নেই বলছে বাংলাদেশ। বছরের রেকর্ড বায়ু দূষণের কবলে ভারতের দিল্লিবাসী। ঘরেও মাস্ক পরার নির্দেশ রাজ্য সরকারের। জরুরি পরিকল্পনার আদেশ আদালতের, আসতে পারে লকডাউন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড বাস্তবতায় শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডিজিটাল ডিভাইস নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের। প্যারিসে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে প্যারিস পিস ফোরামের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেন, উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করা হলে বৈষম্য দূর করার পথ তৈরি হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার ৭৫ বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত ২০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফ্রান্স সফরের শেষ কর্মসূচি অর্থাৎ প্রবাসী বাংলাদেশিদের দেয়া যে গণসংবর্ধনা, সেই গণসংবর্ধনায় তিনি এখন বক্তব্য প্রদান করছেন। কিছুক্ষণ আগে তার সেই বক্তব্য শুরু হয়েছে। তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি তিনি এখন আসলে বক্তব্য প্রদান করছেন। তিনি তার বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি তার এখন যে বক্তব্য প্রদান করছেন সেখানে তিনি তার নেতা কর্মীদের উদ্দেশ্যে অনেক নির্দেশনা প্রদান করছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদেরকে দেশের কল্যাণে কাজ করার জন্য বলছেন। পাশাপাশি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য যে ত্যাগ করেছিলেন সেই ত্যাগের কথা তিনি এখানে বলছেন। সেই সাথে ইউনেস্কো কর্তৃক যে পুরস্কার প্রবর্তন
করা হয়েছে সেই পুরস্কারের কথাটিও তিনি তার বক্তব্যে এখানে বলেছেন। তিনি বলেছেন যে এই পুরস্কারের মাধ্যমে এখন বিশ্ববাসী আরো বেশি জাতির জনক সম্পর্কে জানতে পারবে এবং এই পুরস্কার তরুণ উদ্যোক্তাদের আরো বেশি উৎসাহিত করবে। এখানে যে গণসংবর্ধনা প্রদান করা হচ্ছে, ফ্রান্স আওয়ামী লীগ এই গণসংবর্ধনার আয়োজন করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের আগে ফ্রান্স আওয়ামী লীগের যে স্মরণিকা হৃদয়ে বঙ্গবন্ধু তার সেই মোড়ক তিনি উন্মোচন করেন এবং তারপর এখন তিনি আসলে সেখানে বক্তব্য করছেন। এই গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে একসাথে জড়ো হয়েছেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দরাও এখানে অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আগে এখানে স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেছেন। একইভাবে তারাও জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য যে ত্যাগ করে গেছেন এবং তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শকে অনুসরণের বিষয়টি তারাও তাদের বক্তব্যে নিয়ে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার বক্তব্যে বলছেন জাতির জন্য বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য যে মুক্তির বীজ বপন করে গেছিলেন সেই বীজ থেকে এখন চারা রূপায়িত হয়েছে এবং যে স্বপ্ন স্বাধীনতা তিনি দেখিয়েছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে উন্নয়নের বিষয়গুলো সেটা তিনি বলছেন এবং বাংলাদেশ যে নানান ক্ষেত্রে এগিয়ে গিয়েছে, শিক্ষা ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে এবং নানা উন্নয়নের যে অগ্রগতির বিষয়টি তিনি সেখানে তার বক্তব্যে এখন তুলে ধরছেন। তো ফ্রান্সের প্যারিস থেকে প্রধানমন্ত্রী সফর এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26। শুক্রবার সন্ধ্যায় স্কটল্যান্ডের গ্লাসগোয় সম্মেলন শেষ হওয়ার কথা ছিল, তবে চূড়ান্ত চুক্তির কিছু শব্দ নিয়ে আপত্তি থাকায় নির্দিষ্ট সময়ে শেষ হয়নি আলোচনা। আজ আবারও হবে বৈঠক। শেষ হয়েও হলো না শেষ, অতিরিক্ত সময়ে গড়ালো COP26 জলবায়ু সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পর্দা নামার কথা থাকলেও প্যারিস জলবায়ু সম্মেলনের লক্ষ্যমাত্রা নিয়ে মতৈক্যে না পৌঁছায় সময় বাড়ানো হয়েছে। আর অব্যাহত রয়েছে বিশ্ব নেতাদের মধ্যে আলোচনা। যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একসঙ্গে কাজ করার বিষয়ে বিরল এক যৌথ ঘোষণা দিয়েছে। তবে পরিবেশ সংরক্ষণে চুক্তিতে থাকা কিছু শব্দ নিয়ে এখনও যুক্তিতর্ক চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্যারিস চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে চলতি দশকেই পরিবেশের তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া অনেকটা অসম্ভব বলে মনে করছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির একটি খসড়া প্রকাশ করা হলেও এখনও বিশ্ব নেতারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। ইতোমধ্যে দুবার সংবাদ সম্মেলন বাতিল করেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা। শুক্রবার রাতে কোনো চুক্তি না হওয়ায় শনিবার পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। শুক্রবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি অনুযায়ী আলোচকদের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে। দরিদ্র দেশগুলোর ক্ষতিপূরণে আরও অর্থ বরাদ্দের প্রতি জোর দেন তিনি। এদিকে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে বিক্ষোভ ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে পরিবেশবাদীরা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতিপূরণের জন্য চাপ দিচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের শেষ সময়ে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দর কষাকষির কোনো সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই কার্যকর পদক্ষেপ নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। What are we negotiating here? Are we just negotiating an agreement, or are we negotiating what is actually non-negotiable? We are negotiating about our future. We are negotiating our very existence. We call climate change an existential threat. So that should not really be negotiable. But yet we are spending time and effort to negotiate that particular aspect. And why are we negotiating? Is it just to keep the UNFCCC process functioning? It is just to keep the heart of UNFCCC ticking away? Or is it to deliver real change which science demands and which the future generation is always going to hold us accountable to?
স্বস্তিতে কাটল না দুদিনও। এবছরের রেকর্ড দূষণের কবলে দিল্লিবাসী, এতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ঘরে থাকা অবস্থায়ও মাস্ক পরাসহ খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গণপরিবহন চলাচল 30% কমিয়ে আনতে বলা হয়েছে। দিল্লিতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলেছেন সুপ্রিম কোর্ট। এছাড়া লকডাউন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনের বেলায় যেন ঘোর অন্ধকার নেমে এসেছে ভারতের রাজধানী দিল্লি জুড়ে। দুদিন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবারও বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে 200 মিটার দূরের কিছুও দেখা যাচ্ছিল না। গেল একদিনে বায়ু দূষণের মাত্রা বেড়ে 471 AQI-তে পৌঁছায়, যা চলতি বছরের সর্বোচ্চ দূষণ মাত্রা। ইতোমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার ও বিভিন্ন সংস্থার তরফ থেকে একাধিক প্রস্তাবনা দেওয়া হয়েছে। ঘরে থাকলেও মাস্ক পরার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া ব্যক্তিগত গাড়ি, সরকারি বেসরকারি অফিসের গাড়ি সীমিত ব্যবহারের পাশাপাশি গণপরিবহন চলাচল 30% কমিয়ে আনার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এদিকে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা জানিয়ে দিল্লিতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি লকডাউন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে নয়াদিল্লি সংলগ্ন যমুনা নদী প্রতি বছরের মতো বিষাক্ত ফেনায় ছেয়ে আছে। কলকারখানার বর্জ্য পদার্থ নদীতে মিশে দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় নদীতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রাও অনেক বেড়েছে। দীপাবলির পরদিন থেকে দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলোতে দূষণ চরম মাত্রায় পৌঁছায়। এছাড়াও 4000-এর বেশি কৃষি জমিতে খড়কুটো পোড়ানোর ধোঁয়া দিল্লির দিকে চলে আসায় পরিস্থিতির আরও অবনতি হতে থাকে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার শ্বাস প্রশ্বাসে নেওয়ার করোনা ভ্যাকসিন প্রদর্শন চীনের। অন্য টিকার মতোই অ্যান্টিবডি তৈরিতে সক্ষম দাবি গবেষকদের। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থ রক্ষা করবে কাতার। শুক্রবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্কিন প্রশাসন সহ পশ্চিমা দেশগুলো যখন তালেবান সরকারের সঙ্গে কিভাবে কাজ করবে সেই উপায় বের করতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি হিসেবে কাতারের নাম ঘোষণা করল ওয়াশিংটন। এর মাধ্যমে 2 দশকের যুদ্ধের পর কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য সরাসরি যোগাযোগের একটি নতুন দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন। শুক্রবার দুদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য কাতার সরকার কাজ করবে, পাশাপাশি তারা সীমিত পরিসরে কনসুলেট সেবা প্রদান করবে। এর মধ্যে থাকবে পাসপোর্ট আবেদন গ্রহণ, জরুরি সহায়তা প্রদান, তথ্য আদান প্রদান করা সহ আরও বিভিন্ন বিষয়। আগামী 31 ডিসেম্বর থেকে এই চুক্তি কার্যকর হবে বলে জানা গেছে। আজকে আমরা দুটি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছি। প্রথমত, এখন থেকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিত্ব করবে কাতার। দ্বিতীয়ত, ওয়াশিংটন ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের সুবিধার্থে কাতারের ট্রানজিট পয়েন্ট খোলার বিষয়ে একমত হয়েছি। আফগানিস্তানে বর্তমানে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে শুরু করেছে। আসন্ন শীতে এই অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আফগানিস্তানে ভয়াবহ অবস্থার হুঁশিয়ারি দিচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তালেবানের সঙ্গে কি উপায়ে যুক্ত হওয়া যায় তা নিয়ে ভাবছে। মানবিক বিপর্যয় রোধে তালেবানের সঙ্গে সম্পর্ক রক্ষা করা প্রয়োজন বলে স্বীকার করেছেন তারা। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ। ইতালিতে ভুয়া ভ্যাকসিন সার্টিফিকেট দেওয়ার অপরাধে এক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাভেন্না শহর থেকে 64 বছরের জেনারেল ফিজিশিয়ানকে 79টি ভুয়া গ্রিন পাস সহ আটক করা হয়। পুলিশের ধারণা, দেশটিতে একটি ছোট্ট গ্রুপ সরকারের টিকা কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
মধ্য ইতালির রাভেন্না শহরে ভুয়া গ্রিন পাস দেওয়ার অপরাধে ৬৪ বছর বয়স্ক একজন ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে অন্তত ৭৯টি গ্রিন পাস জব্দ করা হয়েছে। এই ডাক্তারের বিরুদ্ধে জালিয়াতি, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। একই অভিযোগে একজন পুলিশ অফিসার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতালিতে গত 15 অক্টোবর থেকে অধিকাংশ ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে সরকার। প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির প্রায় 30 লাখ কর্মজীবী মানুষ বিক্ষোভ করছে। তবে গ্রিন পাসের নিয়মে অনড় সরকার। আগামীতে টিকা কর্মসূচি জোরদারের পাশাপাশি গ্রিন পাস ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা। আমরা খুব একটা খারাপ পরিস্থিতি পার করে এসেছি, সুতরাং আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। গ্রিন পাসের বিরোধিতা করা বোকামি। ইতালিতে এখন পর্যন্ত 84% মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছেন। তবে তার 90% করার চেষ্টায় রয়েছে সরকার। কিন্তু দেশটির একটি বিশাল জনগোষ্ঠী টিকা নিতে আগ্রহী না হওয়ায় এখনও দেশটিতে প্রায় 14 লাখ ডোজ করোনা ভ্যাকসিন অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সময় সংবাদ, ইতালি। কুয়েতে 60 বছর বা তার চেয়ে বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। 500 দিনার ও বিশেষ বিমাতে আকামা নবায়ন করতে পারবেন তারা। কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। 60 বছর বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের অনুমতি দিয়েছে কুয়েত সরকার। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায়, দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সভাপতিত্বে জনশক্তি কর্তৃপক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকামা নবায়নের জন্য 500 দিনার ফি জমা দিতে হবে, পাশাপাশি বিশেষ বীমা করতে হবে প্রবাসীদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করা হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে 60 বয়সী যাদের বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হতো, তাদের আকামা নবায়নে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। 60 বছরের যে একটা করছে সরকার, এটা যেন সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে এটা আগের মতন করে দেয় এবং মুকুব করে দেয়। এখন যাতে পয়সা করি যাতে না লাগে, মানুষের জানি ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারি। আমরা অনেক স্বল্প আয়ের লোকজন যারা আমরা এই 500 দিনের বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। যদি সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, মাফ করে দেয়, তাহলে আমরা উপকৃত হব। এর আগে গেল মাসে 60 বছর বয়সী বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল কুয়েত সরকার। এর বিরুদ্ধে সোচ্চার হন সংসদ সদস্য, মানবাধিকার কর্মীরা। এর পরপরই আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে কুয়েত সরকার। সময় সংবাদ, কুয়েত। মেক্সিকোর লিওন শহরে শুরু হয়েছে জনপ্রিয় বেলুন উৎসব। করোনার কারণে গেল বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হলেও এবার হচ্ছে উন্মুক্ত পরিবেশে। উৎসব দেখতে শহরটিতে জড়ো হয়েছেন দেশ বিদেশের হাজারো পর্যটক। মেক্সিকোর আকাশ এখন ছেয়ে আছে বর্ণিল সব বেলুনে। 4 দিনব্যাপী 20তম বার্ষিক লিওন আন্তর্জাতিক বেলুন উৎসবে নানা রং আর ডিজাইনের হট এয়ার বেলুন ওড়ানো হয়ে থাকে। লাল, নীল, সাদা রঙের বড় আকৃতির বেলুনগুলো দেখতে লিওন শহরে ভিড় করেছেন হাজারো পর্যটক। দীর্ঘদিন পর উৎসবে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এর আগেও বেশ কয়েকবার বেলুন উৎসবে আসার সুযোগ হয়েছে। এটি অত্যন্ত দর্শনীয় একটি উৎসব। আমরা আবার এই উৎসবে আসতে পেরে সত্যি আনন্দিত। করোনা মহামারীর কারণে গেল বছর বেলুন উৎসবটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এবছর সংক্রমণ কিছুটা কমে আসায় লিওন শহরের মেট্রোপলিটন পার্কে উন্মুক্ত পরিবেশে উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যটকদের পাশাপাশি বিভিন্ন দেশের পাইলটরাও অংশ নিয়েছেন বেলুন উড়ানোর উদ্দেশ্যে। নানা অবয়বের দৈত্যাকৃতির সব বেলুন উড়িয়ে থাকেন তারা। বিশ্বের জনপ্রিয় বেলুন উৎসবগুলোর মধ্যে মেক্সিকোর হট এয়ার বেলুন উৎসব অন্যতম। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে জনপ্রিয় এই উৎসবের আয়োজন করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।
জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh. বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। মতৈক্যে না পৌঁছায় অতিরিক্ত সময়ে গড়ালো গ্লাসগো সম্মেলন। চুক্তির শর্ত চূড়ান্ত করতে চলছে আলোচনা। জলবায়ু ইস্যুতে দর কষাকষির সুযোগ নেই বলছে বাংলাদেশ। এবং বছরের রেকর্ড বায়ু দূষণের কবলে ভারতের দিল্লিবাসী। ঘরেও মাস্ক পরার নির্দেশ রাজ্য সরকারের। জরুরি পরিকল্পনার আদেশ আদালতের, আসতে পারে লকডাউন। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়ে।